বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে যেরকম ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক সেই রকমভাবে বাংলাদেশ স্বাধীন হওয়া এবং তার পরবর্তী সময় ভারতের যে সহায়তা, ভারতের যে উপকার বা ভারত যেভাবে বাংলাদেশের পাশে থেকেছে, সেটাকেও কিন্তু ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এই মতাবস্থায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, যিনি উপদেষ্টা প্রধান, তিনি চীন সফরে যাচ্ছেন। বাংলাদেশি মিডিয়াগুলোতে ফলাও করে বলা হচ্ছে যে বৈঠক সফল হয়েছে, ভীষণ ফলপ্রসূ একটা বৈঠক হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস তো দ্বিপাক্ষিক কোনো নেগোশিয়েট করার কোনো আলোচনা করতে যাননি। তিনি তো আসলে বলা যেতে পারে তিনি সাহায্য চাইতে গেছেন, এক প্রকার বলেন ওই ভিক্ষার ঝুলি নিয়ে দরবারে পৌঁছে যাওয়া, ঠিক সেই রকমই করতে গেছেন। আমার প্রথম প্রশ্ন যে ভারতের উপকার ভুলে বাংলাদেশের বর্তমান শাসকরা তারা কি চাইছে যে পাকিস্তান হওয়ার লক্ষ্যে তারা এগিয়ে যেতে চাইছে? আপনার কি মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি মনে হয় বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটা আমরা এর আগেও অনেকবার বলেছি, আলাপ করেছি। আজকে আরেকটু পরিষ্কার করে বলি। দেখুন, আপনি যখন আমাকে বলছেন যে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই কথাটা বলার সাথে সাথে আপনি এটা বলতে চাইছেন যে কেউ একজন এই চেষ্টাটা করছে, কোনো একটা গোষ্ঠী এই চেষ্টাটা করছে। ডেফিনেটলি তারা একটা ক্যারেক্টার, একটা ক্ল্যান, একটা গোত্র। আমি আসবো তাদের কথাতে, তারা তো একটা বড় ধরনের শক্তি। কিন্তু আমরা এই প্রশ্নটা কি কখনো করেছি যে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেই মানুষ ভুলে যায় কেন? দেখুন তো, যে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে কি করেছে, ভারত আমাদেরকে কতটুকু সহায়তা করেছে, আসলে আমার উচিত ছিল আমার কাছে ওই 71-এর যেই ম্যাগাজিন গুলো আছে, এবং খুবই দুর্লভ কিছু কালেকশন আমার ঠিক পেছনের শেলফটাতেই আছে, আমি সেটা নিয়ে বসলে আপনাকে সেই এক্সক্লুসিভ ছবিগুলো দেখাতে পারতাম যে ভারত এক্স্যাক্টলি কি করেছিল আমাদের জন্য। আমার কাছে এক্সক্লুসিভ কিছু ম্যাগাজিন আছে 71-এর, সেই সময়ের গার্ডিয়ান, সেই সময়ের টাইমস, তারপরে ইটালিয়ান কিছু নিউজ পেপার। তো আমরা এত বড় একটা উপকার আমাদেরকে করার পর কেউ যদি ধরেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেও, আমাদের জনগণ ভুলে গেল কেন? তাহলে ওই পার্টিকুলার গোষ্ঠীকে কিছু বলবার আগে আমি কি এই যারা ভুলে যাচ্ছে তাদের দিকে আঙ্গুল তুলতে পারি না? আমাকে কেউ যদি আপনার সম্পর্কে কটু কথা বলে বিষিয়ে তুলতে চায় এবং আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ, সংযোগ, বিবেচনা ছাড়া যদি আমি সেটা করে থাকি, তাহলে যিনি আপনার সাথে আমার শত্রুতা তৈরি করতে চেষ্টা করলেন তাকে ধরার আগে আমার নিজেকেই তো নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি এমন অবিবেচক বা রং হেডেড হলাম কি করে। তাই তো মানে এটা আপনার কথা শুনে এটা স্পষ্ট, এবং আমরাও সাধারণ বিবেচনা থেকে এটা বুঝতে পারি যে কেউ যদি বিষিয়ে দিতে চায় তাহলে আমরা বিষবো কেন? তার কারণ আমি আমার বিবেচনা কোথায় গেল, আমার যে বিবেচনা বোধ সেটি গেল কোথায়? দেখুন, একটা লম্বা সময় ধরে, একটা লম্বা একদম মুক্তিযুদ্ধের পরপর কি হলো, আপনার আমাদের যে একজন কবি ছিলেন, বিখ্যাত একজন কবি দাউদ হায়দারের একটা কবিতা নিয়ে এই মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠলো, তাই তো? এই যে তাদের মাথাচাড়া দিয়ে ওঠা, সেই সময় কিন্তু বঙ্গবন্ধু সরকার এই মৌলবাদীদের রাজনীতি নিষিদ্ধ করেছে, এই রাজাকারদের রাজনীতি নিষিদ্ধ করেছে, তাদের বিচার চলছিল। সেগুলো একটা লম্বা হিস্ট্রি, যে বিচারটা মানে কেন ব্যাহত হচ্ছিল বারবার, বা বিচার চলছিল ঠিকই, কিন্তু বিচারটাকে ব্যাহত করবার ট্রাই কারা করেছিল, কোন পয়েন্টে গিয়ে নানান ধরনের বিপদ আপদ হয়েছিল। এবং এই যে পাকিস্তানি শক্তিগুলো, যেমন কারা, মুসলিম লীগ, পিডিবি, নেজামে ইসলামী, তারপরে আপনার যে চাইনিজ পন্থী বাম যারা আছে তারা, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, এরা প্রত্যেকে মিলে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো। ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হচ্ছে ভারত নিজেদের স্বার্থে বাংলাদেশকে সাহায্য করেছে। মানে নিমক হারামি ঠিক টু দা লেভেল পার করে ফেলেছে এইসব লোকগুলো। কারা? এই আপনার এই যে পাকিস্তান পন্থী যারা আছে, কারণ আপনার যারা চাইনিজ পন্থী আছে এরাও কিন্তু সেখানে উপকৃত হয়েছে। ফলে তাদেরকে নিমক হারাম বলতে আমার আসলে কোনো বাধা নেই, এই খারাপ মানুষ বা খারাপ গোত্রগুলোকে। আচ্ছা, এই চেষ্টাটা একটা দীর্ঘ সময় ধরে হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে এরশাদের যে শাসনামলটা ছিল,
এরপরে শাসনামলে একটা বড় ধরনের চর্চা হয়েছে রাজাকারদের। এই 9টা বছর দিনের পর দিন এই রাজাকাররা বই লিখেছে। তখন কোনো বাধা টাধা কিছুই ছিল না, ক্রমাগতভাবে এই রাজাকাররা বই লিখতে পেরেছে। এবং ওই সময়টাতে বাংলাদেশ বিরোধী প্রচারণাটা, সরি, ভারত বিরোধী প্রচারণাটা এবং এটা যে ভারতের চাল, এই জিনিসটা হয়েছে। এখন আজকে আপনি যেই ছবিটার কথা উল্লেখ করছেন, এই যে বিহারীদের দৌরাত্ম্য দেখছেন, তারপরে আপনি দেখছেন যে পাকিস্তানের পতাকা, বা আজকে যে হেডিংটাও আপনি আমাকে দিয়েছেন, আপনি কি জানেন যে 5ই অগাস্টে যে জঙ্গি হামলা হয়েছে, এখানে একটা বড় ধরনের নিয়ামক, একটা বড় ধরনের অস্ত্র ছিল ওই বিহারীরা। ঢাকা শহরে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, তার ঠিক আপনার এটা সম্ভবত পশ্চিম দিকেই হবে, ওই ওই পশ্চিম দিকের কোণাতে এটা হলো আপনার একটা বিহারি ক্যাম্প আছে, এটাকে আমরা জেনেভা ক্যাম্প বলি। মুক্তিযুদ্ধের পরে এখানে রেড ক্রস বা বিভিন্ন মানবাধিকার সংস্থানের মাধ্যমে তাকে এই জায়গাতে তাদেরকে থাকতে দিয়েছে, এটাকে আমরা ক্যাম্পের বাজারও বলে থাকি। এখানে একটা বাজার আছে, এই জায়গাতে বিহারি, মানে ধরেন বিহারিরা আছে, এবং কি যে ভীষণ নোংরা, কি যে দুর্গন্ধময়, এবং কি যে আনহাইজেনিকলি তারা এখানে বসবাস করে। এইখান থেকেই ঢাকা শহরের একটা বড় সন্ত্রাস তৈরি হয়। মোহাম্মদপুর যে এলাকাটা আছে, এই মোহাম্মদপুর এলাকার একটা কর্নারে, এটা গজনবী রোডের এন্ডে, যেখান থেকে আপনার শেরশাহ রোডটা শুরু হয়েছে, এই জায়গাটাতে আপনার ছিনতাই বলেন, আপনার ডাকাতি বলেন, যা কিছু আছে এইখান থেকে প্রডিউস হয়। আমি যদি শুধু বিহারিটাও বাদ দেই, তাহলে এই যে সন্ত্রাসী তৈরি হচ্ছে, এইটার ব্যাপারে কেউই কখনো নজর দেয়নি। কেউই কখনো বলতে, এই দখলদার সরকার তো এটা নিয়ে চিন্তাই করে না, কারণ তাদেরকে সাহায্য করেছে এবং গণভবনে এদের একটা বড় অংশ লুটপাট করেছে। আপনাকে আমি আরেকটা তথ্য দিই, দুটা তথ্য আসলে দিব। আরেকটা তথ্য হচ্ছে যে 32 নাম্বার যে 5ই ফেব্রুয়ারিতে ভাঙা হলো এই রাজাকারের বাচ্চারা, এদের একটা বড় অংশ এই বিহারিরা কিন্তু সেখানে গিয়েছিল। আওয়ামী লীগ যেরকম ভাবে অসহায় হয়ে পড়েছে বাংলাদেশে, আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে অসহায় রাজনৈতিক দল বিএনপি। আপনি জাস্ট আমার মুখের কথাটা কেড়ে নিয়ে গেলেন, বাট আমি আপনাকে আরেকটু এটার সাথে যোগ করি। সেটা হচ্ছে যে প্রথমত ভদ্রলোকের শরীর খারাপ, তার শরীরের দিকে নজর রাখা উচিত, এটা কনসার্নের বিষয়। বিএনপির যেই কয়জন রাজনীতিবিদ আছে, যেমন তিনি, নজরুল ইসলাম সাহেব, এদের সাথে মোটামুটি আপনি ইউ ক্যান কমিউনিকেট, আসলে কথা বলার মতো ওই লেভেলটা আছে, সংবেদনশীল এবং সজ্জন মানুষ হিসেবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সবাই জানি। বিএনপি নামে আমরা অনেক সমালোচনা করি, অনেক বলি আমার প্রতিপক্ষ, কিন্তু এই ভদ্রলোকের কথাটা শোনা যায় এবং ইউ ক্যান কমিউনিকেট উইথ হিম, নাম্বার 1। কিন্তু আমাকে ইতিহাসটা তো বলতেই হবে, তার বাবা কিন্তু ছিলেন মুসলিম লীগের একজন নেতা, এবং 71 সালের পরে দালাল আইনে যাদের বিচারের ডাক এসেছিল, তার বাবা মির্জা রুহুল আমিন ওরফে চোথা মিয়া, দিনাজপুরে, তাকে কিন্তু ট্রায়ালের জন্য ডাক দেওয়া হয়েছিল। ভালো, এটা খুব ভালো যে বাবার এত কিছুর পরেও বাবার স্ট্যান্ডটাকে সে হয়তোবা কখনো মেনে নেয়নি, মুক্তিযুদ্ধের পক্ষেই বলছে, এবং খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কথা। কিন্তু আর যে কথাটা আপনাকে আমাকে বলতে হবে, এই যে কন্ট্রাডিকশন দাদা, এই যে কন্ট্রাডিকশন, একটা লোক মুক্তিযুদ্ধের আজকে যে কথাটা বলছে যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, একটা গোষ্ঠী বলছে 2024 ভালো ছিল, 2021, 1971 ছিল না, কিন্তু এরাই কিন্তু এই রাজাকারদেরকে নিয়ে দীর্ঘ সময় রাজনীতি করেছে, জামাত শিবিরকে নিয়ে।